আজকে যে বাংলাদেশে যে আমরা যে বলি যে দ্বিতীয় স্বাধীনতা, বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন যদি না হতো তাহলে এই যে এখন যিনি প্রধান বিচারপতি তার হয়তো কখনো প্রধান বিচারপতি হওয়ার সুযোগ ঘটতো না। বা এখন অ্যাপিলেট ডিভিশনে যারা আছে এরা সবাই কিন্তু এদের জ্যেষ্ঠতা থাকা সত্ত্বেও এরা সবাই কিন্তু একাধিকবার অতিক্রান্ত হয়েছে, এদেরকে কিন্তু অ্যাপিলেট ডিভিশনে নেওয়া হয় নাই। তাহলে এখন এই যে এটার সুফল হচ্ছে কি, যোগ্য বা উপযুক্ত লোকরা অ্যাপিলেট ডিভিশনে এসেছে। অতীতে প্রধান বিচারপতি পদে যিনি ছিলেন বা অ্যাপিলেট ডিভিশনের বিচারক পদে যারা ছিলেন এদেরকে অধিকাংশ বিচারককে কিন্তু অতিক্রান্ত করে তাদেরকে আনা হয়েছে, এবং তারা হলো রাজনৈতিক মানে অতীতের যে ক্ষমতাসীন সরকার ছিল তাদের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল বা সংশ্লিষ্ট ছিল। এভাবে তো একটা দেশের বিচার ব্যবস্থা চলতে পারে না। তারপরে যে সংবিধান যে বাতিল করলো যে পঞ্চম সংশোধনী বা সপ্তম সংশোধনীর মাধ্যমে জাজদের বয়স ছিল 62, সপ্তম সংশোধনীর মাধ্যমে এটাকে 65 করা হলো। আপনি সপ্তম সংশোধনী বাতিল করলেন কিন্তু আপনি বয়সটা কিন্তু রেখে দিলেন। তারপর দেখা গেল চতুর্থ সংশোধনীর মাধ্যমে এটাকে 67 করা হলো। তাহলে আপনি যখন একটা সংশোধনী যখন বাতিল করবেন তাহলে তো সম্পূর্ণটাই বাতিল হয়েছে। যেটা হচ্ছিল এখন আমার জন্য কনভেনিয়েন্স বা বিচারকদের জন্য কনভেনিয়েন্স সেটা রেখে দিলেন, আর যেটা ইনকনভিনিয়েন্স সেটা আপনি বাতিল করলেন। আর এই যে বাতিল যারা করলো, আমাদের সংবিধানে যখন এটা তো বিচারকের পদ যেটা সাংবিধানিক পদ, উনি যখন শপথ গ্রহণ করে তখন কিন্তু তাকে স্পষ্টভাবে ব্যক্ত করতে হয় যে আমি সংবিধানের রক্ষণ, সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান করব। এটা সব সাংবিধানিক পদধারীকে বলতে হয় আমি সংবিধানের রক্ষণ, সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান করব। বিচারকদের ক্ষেত্রে বলতে হয় যে আমি সংবিধান এবং আইনের রক্ষণ, সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান করব। তাহলে একজন বিচারপতি বা একজন বিচারক শপথ গ্রহণ করাকালীন সংবিধান বা আইনের যে অবস্থান, ওই অবস্থান থেকে তো উনি ওই অবস্থানের ব্যত্যয় হতে পারে না। তাহলে উনি যখন বিচারক হিসেবে শপথ গ্রহণ করেছেন তখন পঞ্চম সংশোধনী বহাল ছিল, উনি যখন বিচারক হিসেবে বহাল ছিলেন তখন সপ্তম সংশোধনী বহাল ছিল। তো উনি ওনার শপথের বিপরীতে কিভাবে এই পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনী বাতিল করে? তারপরে ধরেন এই যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের ব্যাপারে অনেক কথা আছে, যে জাজমেন্ট যে দিতে হবে এটা এই অ্যাপিলেট ডিভিশন রুলস, হাইকোর্ট ডিভিশন রুলস এবং আমাদের যে সিআরপিসি, বিসিপিসি সব জায়গায় বলা আছে যে জাজমেন্ট টু বি ডেলিভার্ড ইন দ্য ওপেন কোর্ট, প্রকাশ্য আদালতে জাজমেন্ট দিতে হবে। আপনি জাজমেন্ট ইজ ডেলিভার্ড, আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না। দুটো জিনিস চেঞ্জ করতে পারবেন, একটা হচ্ছিল যদি আপনার হচ্ছিল অ্যাক্সিডেন্টাল স্লিপ অথবা হচ্ছিল ক্ল্যারিক্যাল মিস্টেক। একটি অ্যাক্সিডেন্টাল স্লিপ কি, আপনি টাইপ করার সময় একটা শব্দ বাদ পড়ে গেছে, এটাকে বাংলা বলে আকস্মিক ফসকান। আর একটা হচ্ছে যে ক্ল্যারিক্যাল মিস্টেক, করণিক ভুল। এই দুটো জিনিস যদি আপনার জাজমেন্টে থাকে আপনি এটা সংশোধন করতে পারবেন, এছাড়া কিন্তু আপনি অন্য কিছু সংশোধন করতে পারবেন না। এখন বাংলাদেশে যে রাজনৈতিক যে বিতর্ক বা রাজনৈতিক যে বিরোধ, এটা কি হচ্ছে হলো একটা সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন রাষ্ট্র পরিচালিত হবে বা সরকার পরিচালিত হবে। এটা কিন্তু ইট ওয়াজ এ সেটেলড ইস্যু। এটা সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই কিন্তু ত্রয়োদশ সংশোধনীটা আনা হয়েছিল, এটা সংবিধানে সন্নিবেশিত হয়েছিল। তাহলে ত্রয়োদশ সংশোধনী যেটা আপনারা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, এটা হচ্ছিল ত্রয়োদশ সংশোধনীটা ছিল জন আকাঙ্ক্ষার প্রতিফলন, এবং জন আকাঙ্ক্ষায় ত্রয়োদশ সংশোধনী হয়েছে, এবং জন আকাঙ্ক্ষার বিপরীতে ত্রয়োদশ সংশোধনীটা বাতিল করা হলো, পঞ্চদশ সংশোধনীটা হলো। এখন পঞ্চদশ সংশোধনী পরবর্তী হোয়াট ইজ দি মানে প্রেজেন্ট স্টেট অফ কন্ডিশন অফ দ্য কনস্টিটিউশন। আপনি পঞ্চদশ সংশোধনী করে আপনি বললেন কি ত্রয়োদশ সংশোধনীতে বাতিল করলেন, এবং সেখানে আপনি বললেন যে সংবিধানের তিনটি ভাগ, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ, তারপরে বললেন যে সংবিধানের 150 অনুচ্ছেদ এবং সংবিধানের বেসিক কাঠামো এগুলো হচ্ছিল সংশোধন অযোগ্য। এবং এর পাশাপাশি আপনি সংবিধানে একটা বিষয় সন্নিবেশ করলেন, এটা হচ্ছিল আর্টিকেল 7 ক, 7 ক। সেখানে আপনি বললেন পৃথিবীর কোনো দেশে কিন্তু সংবিধানে পেনাল প্রভিশন নাই, অর্থাৎ এই যে সংবিধান যদি আপনি লঙ্ঘন করেন তাহলে সাজার বিধান পৃথিবীর কোথাও নাই। কিন্তু বাংলাদেশে এটা কি করলো, ওরা বললো যে যদি কেউ শক্তি প্রয়োগ বা শক্তি প্রদর্শনের মাধ্যমে এই সংবিধান রহিত, বাতিল বা স্থগিত করে, নাম্বার 1, এটা হচ্ছিল ক। আর খ বললো যে এই সংবিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করে, তাহলে এটা হবে হচ্ছিল রাষ্ট্রদ্রোহ সম অপরাধ, এবং এটা সাজা হচ্ছিল প্রচলিত আইনে হচ্ছিল সর্বোচ্চ সাজা, অর্থাৎ হচ্ছিল মৃত্যুদণ্ড। তাহলে কি ধরনের বিধান আপনি সংবিধানে সন্নিবেশিত হয়েছে যে আপনি যদি সংবিধানের ব্যত্যয় যদি কোনো কাজ করেন তাহলে এটা হচ্ছিল ইট কলস ফর পানিশমেন্ট অফ ডেথ সেন্টেন্স। এটা করলো, আর সংবিধানের সংশোধন অযোগ্য করলো। আর কি করলো, যেমন যে পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনী, এই আমাদের যে এই সংশোধনীগুলো ছিল, তারপরে শাহাবুদ্দিন সাহেবের যে এই কর্মরত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে অস্থায়ী সরকার,
এগুলো কিন্তু সংবিধানে হয়েছিল, সংবিধানের 150 অনুচ্ছেদ হয়েছিল ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী, ট্রানজিশনাল অ্যান্ড টেম্পোরারি প্রভিশন। তাহলে সংবিধানে যখনই আমাদের দেশে কোনো অসাংবিধানিক শাসন এসেছে, ওই অসাংবিধানিক শাসনটাকে পরবর্তীতে সংসদ, এটা হচ্ছিল ইট ইজ এ পলিটিক্যাল ডায়ালগ বা রাষ্ট্র সংস্কার আপনি বলতে পারেন, যে রাজনৈতিক দলের সাথে হচ্ছিল এই যে আলাপের মাধ্যমে, আলাপনের মাধ্যমে এটা কি করা হয়েছে, যে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সামরিক শাসন বৈধ করা হলো, সপ্তম সংশোধনীর মাধ্যমে সামরিক শাসন বৈধ করা হলো, এগুলো করা হয়েছে। বা সাবধানের শাসন যে বৈধ করা হলো, এটা করা হলো 150 অনুচ্ছেদের অধীন, এবং এগুলো সংবিধানের ফোর্থ শিডিউলের সন্নিবেশিত হলো, তাহলে ফোর্থ শিডিউলের অন্তর্ভুক্ত হলো।